আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রায় গুলিস্তান মোড়ে পুলিশের বাধা, 0 পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ, স্মারকলিপি দেবেন রাষ্ট্রপতির কাছে। রাজনৈতিক নয়, এখন কূটনীতি হবে অর্থনৈতিক ও বাণিজ্যিক, বললেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও মধ্য এশিয়ায় রপ্তানি বাজার বাড়ানোর আহ্বান। বয়সসীমা না মানায় বিকারুন্নিসার 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত আপিলে বহাল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অভিভাবকদের লিভ টু আপিল খারিজ। কমেছে বেশিরভাগ নদ নদীর পানি, সিলেট জুড়ে বন্যা আতঙ্ক। পাহাড় কাটা হাওরে স্থাপনা নির্মাণ ও নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়াকে দুষছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে গুলিস্তান মোড়ে পুলিশের বাধার কারণে 0 পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তাদের ঘিরে রেখেছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, 7 কলেজ সহ ঢাকার আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নিয়েছে। সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের জন্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবেন তারা। আমরা এখানে ভ্যান্ডালিজম করতে আসিনি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে আসিনি, এবং প্রত্যেকটি শিক্ষার্থী শান্তিপূর্ণ কর্মসূচির সাথে একাত্মতা সবসময় পোষণ করে থাকে। সেই শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা এই জায়গায় ব্লক করব। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের দাবি এবং জাতীয় সংসদে যাতে অধিবেশন করা হয় সেই লক্ষ্যে আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি। এটি খুবই শান্তিপূর্ণ একটি কর্মসূচি। এখানে কোনো ধরনের বাধা যাতে পুলিশ না দেয় সেই আহ্বান আমাদের থাকবে। এদিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেইটে দিয়ে শেষ হয়। পরে সেখানে সংহতি সমাবেশ করে তারা। এ সময় শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে যোগ দেন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। একই দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা করে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহর ঘুরে খুলনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর শিক্ষার্থীরা শহীদ হাদিস পার্কে মানববন্ধন করে। পরে মিছিল নিয়ে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরিফিনের কাছে স্মারকলিপি দেয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট থেকে পদযাত্রা শুরু করে পার্কের মোড় ঘুরে নগরীর মডার্ন মোড়ের বটতলায় জড়ো হয়। পরে স্মারকলিপি দেন জেলা প্রশাসকের কাছে। ঝিনাইদহে শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে পদযাত্রা করেন তারা। এতে কোঠা বিরোধী নানা স্লোগান দেয়া হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেয়। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাঝারুল হক মুহাজির। ছাত্রদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহাজির, শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আমাদের বিস্তারিত জানাবেন। ফাতিহা, আপনি জানেন যে বাংলা ব্লকেডের পর নতুন কিন্তু একটা কর্মসূচি, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান এবং একই সাথে গণপদযাত্রা। এই গণপদযাত্রা সকাল থেকে শুরু হয় এবং সকাল থেকে তারা যখন শাহবাগ হয়ে মৎস্য ভবন হয়ে গুলিস্তান মোড়ের দিকে আসে, এর মাঝে প্রায় সময় তারা আসলে পুলিশের বাধার মুখে পড়ে, কিন্তু পুলিশের বাধার উপেক্ষা করেই কিন্তু তারা তাদের গণপদযাত্রা চালিয়ে যেতে থাকে। কিন্তু গুলিস্তানের 0 পয়েন্ট অর্থাৎ 0 পয়েন্টের সামনে এসে তারা কিন্তু আসলে ফাইনালি যখন পুলিশের বাধা
বাধায় পড়ে তখন পুলিশের তরফ থেকে বলা হয় যে বঙ্গভবন একটি রেস্ট্রিক্টেড এরিয়া, সেই এরিয়াতে সবাই মিলে কোনো অবস্থাতেই প্রবেশ করা যাবে না, যার ফলে তারা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে তারা 10 জনের একটি প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং 10 জনের একটি টিম তারা আসলে যায় বঙ্গভবনে এবং তাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে বঙ্গভবন থেকে ফেরা না পর্যন্ত তাদের অবস্থান থাকবে এই গুলিস্তানের 0 পয়েন্টে। যদিও তারা আসলে এখানে যারা আন্দোলনরত আছেন তারা কিন্তু এরই মধ্যে এগোতে অনেকটা বাইতুল মোকাররম প্রদক্ষিণ করে অনেকেই আসলে অবস্থান নিচ্ছেন। তবে এখন কিছুটা বৃষ্টি হওয়ায় কিন্তু আন্দোলনটা কিছুটা থেমে আছে। তবে তাদের এই অবস্থানের কারণে আশেপাশে যদি ভোগান্তি বলেন কিছুটা ভোগান্তি হচ্ছে এবং যেহেতু গুলিস্তানের 0 পয়েন্ট একটা উল্লেখযোগ্য এরিয়া, হঠাৎ করে আসলে এখানে অবরোধ হয়ে যাওয়ায় তা আশেপাশে যারা আছে তারা কিন্তু একটা ভোগান্তিতে পড়েছেন এবং আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে তাদের পরবর্তী কর্মসূচি কখন কিভাবে ঘোষণা করা হবে, তাদের আসলে এই স্মারকলিপি প্রদানে কি দিক নির্দেশনা রয়েছে। তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এটা নিয়ে বসবেন যতক্ষণ না পর্যন্ত আসলে স্মারকলিপিতে তারা যা বলছেন সেই স্মারকলিপিতে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো যতক্ষণ পর্যন্ত তারা আসলে মেনে না নেওয়া হবে তাদের এই গণপদযাত্রা বৃহত্তর আন্দোলনে রূপ লাভ করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন ফাতিহা। এখন পর্যন্ত যদি এখনো বৃষ্টির একটা ভাব, সারাদিন একটা ভ্যাপসা গরম ছিল, আন্দোলন কিন্তু চলছে। তাদের এই আন্দোলন আরো অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হবে বলে আমাদেরকে জানিয়েছেন তাদের সমন্বয়করা। বঙ্গভবন থেকে যারা ফিরে তারা হয়তো পরবর্তীতে আমাদেরকে সেই আপডেট জানাতে পারবেন। ফাতিহা, এই ছিল আমার কাছে এই মুহূর্তে কোটার সংস্কার আন্দোলনকারীদের সবশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। কোটা বিরোধী আন্দোলনের স্বার্থান্বেষীরা উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন সবকিছু বিচার বিভাগের হাতে, কোটা নিয়ে শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে। মাদকের অপব্যবহার, অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় শিল্পকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মামলা তুলে নিতে শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম প্রসঙ্গে তিনি বলেন শাহবাগ থানায় করা মামলাটির গুরুত্ব বুঝে তদন্ত করে বিবেচনা করা হবে। তদন্ত করার পরে আমরা বলতে পারবো যে ঘটনাটা কি হয়েছে এবং কারা উস্কানি দিয়েছে কিংবা কারা এখানে দায়ী, এবং সেগুলো আমরা তদন্তের আগে কিছু বলতে পারবো। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। এইগুলো আমরা যদি মেরিট না দেখি বাতিল হবে, আর মেরিট থাকলে মানে এই ঘটনা অনুযায়ী মানে এটা তদন্ত হয়ে তার বিচার ব্যবস্থা আমরা প্রেরণ করব। রপ্তানি বাজারের আওতা বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দিষ্ট কয়েকটি উপর নির্ভরশীল না থেকে রপ্তানি বাজারে নতুন নতুন পণ্য আনার তাগিদ দেন তিনি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন রাজনীতি নয়, এখন কূটনীতি হবে, অর্থনৈতিক ও বাণিজ্যিক। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। মন্ত্রণালয় নীতি কৌশল গ্রহণ। স্বাধীনতার 50 বছরের ব্যবধানে দেশের অর্থনীতিতে এসেছে ঈর্ষণীয় সাফল্য। এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে রপ্তানি বাণিজ্য। তৈরি পোশাক খাতের রেকর্ড চালানের সুবাদে 2021-22 অর্থ বছরে রপ্তানি ছাড়িয়ে যায় $52.08 বিলিয়ন। অংশগ্রহণের উদ্দেশ্যে রপ্তানিকারকদের পরিশ্রম ও কর্মদক্ষতার স্বীকৃতি জানাতে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 দিল রপ্তানি উন্নয়ন ব্যুরো। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সরকার প্রধান শেখ হাসিনা নির্বাচিত 77টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে রপ্তানি ট্রফি তুলে দেন। এর মধ্যে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠান হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি স্বর্ণ ট্রফি পায় হামিম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড। এছাড়া 28টি স্বর্ণ, 27টি রৌপ্য এবং 21টি ব্রোঞ্জ ট্রফি দেয়া হয়। এ সময় রপ্তানিকারকরা বলেন এ ধরনের আয়োজন রপ্তানি খাতকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখছে। পরে প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে দেশে উৎপাদিত পণ্য রপ্তানির পাশাপাশি অভ্যন্তরীণ বাজারেও বাজারজাত করা প্রয়োজন। আমাদের যে উৎপাদিত পণ্য সেটা আমি বাজারজাত শুধু দেশে কেন বিদেশে কেন আমার দেশেও যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। আজকে কিন্তু সেই পরিবর্তনটা এসেছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আপনাদের অনেকেরই পণ্য এখন সে গ্রাম পর্যায় পর্যন্ত চলে যায়। সরকার প্রধান বলেন এক্সপোর্ট বাস্কেট বাড়াতে হবে। কোন কোন দেশে কি কি পণ্য রপ্তানি বাড়ানো যায় সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। যে এখনকার
কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুঁজে বের করা। তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। দেশের অর্থনীতিকে যথেষ্ট শক্তিশালী করা গেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করতে এখন বাণিজ্যিক কূটনীতির বিকল্প নেই। আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে, এবং আমরা শুধু যে গার্মেন্টস উপরে নির্ভরশীল থাকবো কেন? আমরা যদি মিডল ইস্ট বা অন্যান্য জায়গায় যাই, কোন দেশে আমাদের বাজার আমরা ঢুকতে পারবো, সেটা আমাদেরও সরকারের পক্ষ থেকে আমরা করব, কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু নিজেদের পার্টনার নিজেদের খুঁজে নিতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করে বঙ্গবন্ধু কন্যা আরো বলেন, জাতির পিতার দিয়ে যাওয়া স্বাধীনতাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। চীন সফর নিয়ে আজ গণভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম ইমরুল কায়েস রানা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে বেইজিংয়ে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। 8 থেকে 10 জুলাই পর্যন্ত বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সফরের শেষ দিন 10 জুলাই বেইজিংয়ে গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর 21টি সমঝোতা স্মারকে সই এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয় দুদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত পুরোপুরি এখন ষড়যন্ত্রে নেমেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার দাবি, দলটির আন্দোলন করার ক্ষমতা নেই, তাই এখন কোটা আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়া শহীদ টিটো মিলনায়তনে জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বগুড়া আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু, সংসদ সদস্য শাহাদারা মান্নান সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমাদের রাজনৈতিক বিরোধী শক্তি তারা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। নিজেদের আন্দোলন করার ক্ষমতা নাই, তাই কোটা আন্দোলনে ঢুকেছে। নিজেদের আন্দোলন করার ক্ষমতা নাই, তখন পরজীবী হয়ে গেছে। বর্তমান সরকারের গাফিলতির কারণেই দেশে অরাজকতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। দেশে লুটপাট বেড়েই চলছে মন্তব্য করে জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি আবারও ক্ষমতায় গেলে দেশে সুশাসন ফিরে আসবে। দুর্নীতি যেভাবে প্রবেশ করেছে, সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। দেশ আজকে একটা অরাজক অবস্থা সৃষ্টি হচ্ছে। জাতীয় পার্টি যদি আবার ক্ষমতা আসতে পারে, তাহলে এই দেশের মানুষের মুক্তি আনা সম্ভব, এই দেশে আবারও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। বয়সীমা না মানায় ভিকারুন্নেসা নুন স্কুলে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল সিদ্ধান্ত বহাল রেখেছে আপিল বিভাগ। সেই সাথে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর ফলে ওই 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকবে। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীর অভিভাবকরা 2টি লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। হাইকোর্টের রায় অনুযায়ী 169 শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তিতে স্কুল কর্তৃপক্ষের আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
দেশের বিভিন্ন স্থানে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের হাতিয়া, নুনখাওয়া এবং ধরলা সদর ও শিমুলবাড়ি পয়েন্টে পানি কমে বিপদসীমার নিচ দিয়ে বইছে। চিলমারি পয়েন্টে পানি কমলেও বিপদসীমার 12 সেন্টিমিটার ও দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি কমায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 14 সেন্টিমিটার কমে বিপদসীমার 21 সেন্টিমিটার উপরে, জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 8 সেন্টিমিটার কমে বিপদসীমার 68 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। তবে পানি কমলেও সাপ ও বিষাক্ত পোকার উপদ্রবে ঘরে ফিরতে পারছেন না বানভাসী মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি, শিশু ও গোখাদ্যের সংকট। বর্ষা মৌসুমে সিলেট জুড়ে বিরাজ করছে বন্যা আতঙ্ক। আকাশ কালো হলেই শহর, বন্দর, গ্রামগঞ্জ ডুবে যাওয়ার শঙ্কায় এখনকার বাসিন্দারা। বিশেষজ্ঞরা বলছেন, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পাশাপাশি অবাধে পাহাড় টিলা কাটা, হাওরের স্থাপনা নির্মাণ এবং সুরমা কুশিয়ারার তলদেশ ভরাটের কারণে এই অঞ্চলে আশঙ্কাজনক হারে বন্যা বাড়ছে। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সিলেটে এবারের বন্যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। জুনের মাঝামাঝি থেকে এ পর্যন্ত 3 দফা বন্যার পানি এখনো নামেনি। দীর্ঘ সময় ধরে পানি আটকে আছে লোকালয়ে। শত শত বছর ধরে সিলেটের হাওর ও জলাশয়গুলো ধরে রাখত বৃষ্টি এবং উজানের পানি, কিন্তু এখন সেসব হাওর জলাশয় ভরাট। শুধুমাত্র সিলেট নগরীতেই 3 থেকে 4টি হাওর ভরাট করে হয়েছে নগরায়ন। এছাড়া হাওর এলাকায় স্থাপনা নির্মাণ ও নদীগুলোর নাব্যতা কমে যাওয়ায় পানি সরে যেতে পারছে না। 4টা হাওর কিন্তু সিলেট শহরের মধ্যেই ছিল। সেই হাওরগুলো ভরাট করে আমরা কি করলাম, আমরা আবাসিক এলাকা করলাম, বিল্ডিং করলাম। তাহলে পানি যাওয়ার আর জায়গাটা কোথায় রইল? ওয়েটল্যান্ড কমে যাওয়ার কারণে এই পানিটা আর সে ধারণ করতে পারছে না, সে সরাসরি পানিটা চলে আসতেছে আমাদের রিভারের, বেড়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, এরই মধ্যে সুরমা ও কুশিয়ারা সহ 5টি নদী খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দেন বিশ্লেষকরা। আমাদের এই দিকে যে কাজকর্মগুলো হবে, নদী পানি পরিবেশ নিয়ে যে প্রজেক্ট, সেই প্রজেক্ট একেবারে জনগণের কাছে একদম দাঁড়িয়ে থেকে প্রতি সপ্তাহে বলতে হবে কি করছেন কি না করছেন। কানাইঘাট থেকে ছাতক পর্যন্ত সুরমা নদী 52 কিলোমিটার এবং বিয়ানীবাজার থেকে শেরপুর পর্যন্ত কুশিয়ারা নদী 52 কিলোমিটার। তাছাড়া বাসিয়া নদী, কুশি নদী আর পিয়াই নদী, 5টা নদী খননের পরিকল্পনা আছে। গত জুনে সিলেটে 2000 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচনী জনসভায় নজিরবিহীন হামলায় মারা গেছে 2 জন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডানকানে গুলিতে আহত ট্রাম্প এখন চিকিৎসাধীন হাসপাতালে। তবে বন্দুকধারীর গুলিতে তার এক সমর্থক এবং পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। রিপাবলিকান নেতার উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে এ ঘটনায় বাইডেনকে দায়ী করছেন ট্রাম্প সমর্থকরা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে পেনসিলভানিয়ায় একটি জনসভা মঞ্চে বক্তব্য রাখছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় হঠাৎ তার কান ঘেঁষে একটি গুলি চলে যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। এরপর মানব ঢাল বানিয়ে তাকে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন তারা। এ সময় সাবেক প্রেসিডেন্টের মুখমণ্ডল ছিল রক্তমাখা। ওই গাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। হামলার সঙ্গে সঙ্গে চারপাশে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটি করতে থাকেন ট্রাম্পের সমর্থকরা। ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল। চারপাশে বুলেটের শব্দ শুনলাম, সাথে সাথে আমি মাটিতে শুয়ে পড়ি। এটি আমেরিকার জন্য একটি দুঃখজনক দিন। হামলাকারী পেশাদার বন্দুকধারী। আমি ট্রাম্পকে নিয়ে উদ্বিগ্ন ছিলাম, কিন্তু ওনাকে আবারও দাঁড়াতে দেখে মনে হলো ঠিক আছেন। রক্তাক্ত সাবেক প্রেসিডেন্টকে দ্রুত হাসপাতালে নেন নিরাপত্তা কর্মীরা। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তাৎক্ষণিক বিক্ষোভ করতে থাকেন তারা।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মার্কিন এই ধনকুবের বলেন, গুলিতে তার ডান কান ছিদ্র হয়ে গেছে, তবে প্রাণে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান তিনি। এদিকে হামলার ঘটনার পর দেলাওয়ার রাজ্য সফর সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান তিনি। যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি খবর নিয়েছি ট্রাম্প সুস্থ আছেন। প্রতিটি সংস্থা ও ফেডারেল সরকার হামলার তদন্ত করছে। এদিকে নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় প্রেসিডেন্ট বাইডেনকে দায়ী করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও সমর্থকরা। I was shocked by the terrible scenes at former President Trump's campaign event. সাবেক প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তবে এই হামলার ঘটনা নির্বাচনী সমীকরণে নতুন মোড় নিতে পারে বলে ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের মমত্ব কখনো ভুলবার নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। রাজধানীর বাড়িধারায় কুড়িগ্রামের বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের জোরালো সমর্থন প্রশংসনীয়। এ সময় ফিলিস্তিনে চলা 10 মাসের ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধে বিশ্ববাসীর সহমর্মিতা চান ফিলিস্তিনের রাষ্ট্রদূত। পরে চাল, ডাল, তেল ও বিশুদ্ধ পানি সহ 1200 কার্টন ত্রাণ সামগ্রী কুড়িগ্রামের 4 উপজেলার প্রতিনিধিদের হাতে তুলে দেন এই কূটনীতিক। We call upon those powerful countries, especially the USA, to do exactly what needs to be done to stop the war. Negotiation took place for a very long time and there's no result. Please show us something concrete. Tell the Israeli enough is enough. 15 কেজি করে ধরলে 18 টন আমরা 4 উপজেলার মধ্যে যেটা আমরা ভাগ করছি। 18 টন from the people of Palestine. It means a lot to us, of course. এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত হল পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের নবীনবরণ অনুষ্ঠান। সকালে এক অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। এ সময় চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজের দক্ষতাকে কাজে লাগাতে নতুন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা। জাহিদুল আলমের আরও একটি রিপোর্ট। রাজধানীর মগবাজারে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে হয়ে গেল ডিপ্লোমা ইন গাইনি অ্যান্ড অপস, ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ এবং মাস্টার্স অব পাবলিক হেলথ হসপিটাল ম্যানেজমেন্ট পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের শিক্ষার্থীদের নবীনবরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজটির গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর। এ সময় আদ্দিন থেকে দক্ষতা অর্জন করে মানুষের সেবায় নিয়োজিত হতে নতুন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। যেটা শিখবেন সেটাই কিন্তু আপনার টেস্টিমনি হবে ফর ইওর ক্যারিয়ার ইন ফিউচার। ঠিক আছে, আদ্দিনে অবভিয়াসলি ইউ উইল গেট এ বিট প্রেফারেন্স যেহেতু আপনার আদ্দিনের প্রোডাক্ট হচ্ছে, কিন্তু আদ্দিনের বাইরে ইট ইজ ইউ হু উইল মেক দ্য থিংস ডিফারেন্ট। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান। আপনাদের এই নতুন যাত্রাকে আমরা আরো সুন্দর করতে চাই এবং মানুষ যাতে আপনি টিসিএস হতে পারেন, আপনি ছোট ডিগ্রি হতে পারে, কিন্তু আপনার কাজ হবে যারা বড় ডিগ্রি করে তার চেয়ে বেশি। আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আদ্দিন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাজহারুল ইসলাম, গাইনি বিভাগের অধ্যাপক ডাক্তার শামসুন নাহার, পেডিয়াট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ARM লুৎফুল কবির, অধ্যাপক ডাক্তার সাইদ আনোয়ার উপস্থিত ছিলেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে থাকছে পার্টিক্স খেলার খবর।
টাইব্রেকারে কানাডাকে 4-3 গোলে হারিয়ে কোপা আমেরিকার তৃতীয় হয়েছে উরুগুয়ে। নর্থ ক্যারোলিনায় খেলার 8 মিনিটে উরুগুয়েকে এগিয়ে নেন রড্রিগো বেনতাঙ্কু। গোল শোধে মরিয়া কানাডা 22 মিনিটের সমতায় ফেরে ইসমাইল কোনের গোলে। এরপর পাল্টা আক্রমণে দুদলই চেষ্টা করেছে ব্যবধান বাড়াতে। অবশেষে 80 মিনিটে জনাথন ডেভিডের গোল ইতিহাস করার স্বপ্ন দেখায় কানাডাকে, কিন্তু ইনজুরি সময়ে বল জালে জড়িয়ে উরুগুয়েকে সমতায় ফেরান তাদের অন্যতম সেরা ফুটবলার লুইস সুয়ারেজ। এরপর কোনে এবং ডেভিস পেনাল্টি মিস করলে জয় নিয়ে মাঠ ছেড়ে মার্সেলো বিয়েলসার দল। কোপা আমেরিকার ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এর আগে 15 বার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কলম্বিয়া সর্বশেষ ট্রফি জিতেছে 2001 সালে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। মায়ামিতে সকাল 6টায় মাঠে নামবে দুদল। জাসমিন পাউলিনিকে 2-1 সেটে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছে বারবেরো ট্রেইচকোভা। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্ট ইতালিয়ান খেলোয়াড় প্রথম সেট হারেন 6-2 গেমে, তবে দ্বিতীয় সেট ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ফেরার ইঙ্গিত দেন পাউলিনি। একই ব্যবধান জিতে সমতায় ফেরেন তিনি, যদিও তৃতীয় সেটে আর পেরে ওঠেননি। 4 গেম পর্যন্ত সমান্তালে লড়লেও 31তম বাছাই ট্রেইচিকোভার কাছে হেরে যান 6-4 গেমে। তাতে দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলেন 28 বছর বয়সী চেক তারকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রায় গুলিস্তান মোড়ে পুলিশের বাধা, 0 পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ, স্মারকলিপি দিলেন রাষ্ট্রপতির কাছে। রাজনৈতিক নয়, এখন কূটনীতি হবে অর্থনৈতিক ও বাণিজ্যিক, বললেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও মধ্য এশিয়ার রপ্তানি বাজার বাড়ানোর আহ্বান। বয়সসীমা না মানায় বিকারুন্নেসার 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত আপিলে বহাল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অভিভাবকদের লিভ টু আপিল খারিজ। কমছে বেশিরভাগ নদ নদীর পানি, সিলেট জুড়ে বন্যা আতঙ্ক, পাহাড় কাটা, হাওরে স্থাপনা নির্মাণ ও নদী ভরাট হয়ে যাওয়াকে দুষছেন বিশেষজ্ঞরা। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।